আজ আমরা চলে আসছি নরিস। নরিস হলো ইয়েলোস্টোনের সবচেয়ে গরম ও পরিবর্তনশীল গেইজার এলাকা। এখানে যে ছোট্ট পাথরের ঘরটা দেখছেন ওইটা হলো নরিস গেইজার বেসিনের মিউজিয়াম, যেটা তৈরি হয়েছিল 1929 সালে। ইয়েলোস্টোন শুধু গেইজার বা অন্যান্য প্রাণীদের জন্য নয়, এর বুকে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো ইতিহাস আর শিক্ষার কাহিনী। ইয়েলোস্টোন পার্কের সবচেয়ে গরম, সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে পরিবর্তনশীল হাইড্রোথার্মাল এলাকা এটা। এলাকার গেইজার আর হট স্প্রিংগুলো প্রতিনিয়ত রং আর গঠন দুইটাই বদলাচ্ছে। এমন অনেক গেইজার আছে যেগুলো কয়েক মাস বা কয়েক বছর পরে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এখানে কাঠের পথ ধরে হেঁটে যাওয়া একেবারেই নিরাপদ, তবে সাবধানে হাঁটতে হবে কারণ মাটির নিচে খুবই গরম আর নরম। কখনো চিহ্নিত পথের ছেড়ে বাইরে যাওয়া যাবে না, আগে থেকেই বলা ছিল। পথে যেতে যেতে চোখে নানা ধরনের স্প্রিং পড়বে, এর মধ্যে হার্ট স্প্রিং যার পানির রং নীল আর কিছুটা সবুজ, আর ফিউমারলস থেকে বের হওয়া ধোঁয়া মনে করিয়ে দেয় যেন আগ্নেয়গিরির মুখে আমরা দাঁড়িয়ে আছি। পুরো এলাকা থেকে গন্ধ আসছে সালফারের, কিন্তু এই গন্ধই এই জায়গাটাকে আলাদা করে তোলে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাব। যারা ইয়েলোস্টোনে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাহলে নরিস গেইজার বেসিনটা মিস করবেন না। সকালবেলা গেলে ভিড় কম থাকে, ছবি তুলতে কোনো অসুবিধা হয় না। আমরা এখান থেকে বেরিয়ে যাব। ইয়েলোস্টোনের এই দিকটা অনেকেই মিস করে যায়, কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর, জীবন্ত, পরিবর্তনশীল আর সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা। ম্যামথ হট স্প্রিং শুধু ভ্রমণের জন্য নয়, এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। ম্যামথ হট স্প্রিংয়ে যাওয়ার পথের যে রাস্তাটা এত সুন্দর ছিল, একটু ভয়ঙ্করও ছিল। যাবার প্রথমেই দেখি যে এখানে দাঁড়িয়ে লোকজন কিছু একটা দেখার চেষ্টা করছে। সবার মতো আমরাও গাড়ি থামিয়ে দাঁড়িয়ে গেলাম এখানে কি দেখছে সেটা দেখার জন্য। এই জায়গাটা এত বেশি ভয়ঙ্কর, এখানে কোনো রেলিংও ছিল না। দেখি যে দুই পাহাড়ের গা ঘেঁষে একটা ঝর্ণা নামছে, আর পানির শব্দ আর সব কিছু মিলিয়ে জায়গাটা অন্যরকম সুন্দর ছিল। তবে জায়গাটা কেমন একটা ভয়ঙ্কর, তাই না? পাহাড় ঘেঁষে রাস্তা, তার মাঝে দুই পাশ দিয়ে গাড়ি আসছিল। এই রাস্তা ধরে আমরা পৌঁছে যাব ম্যামথ হট স্প্রিংয়ে। রাস্তার দিকে পাহাড়, আরেক দিকে খোলা প্রকৃতি দেখতে পাচ্ছি, যেন ছবির মতো সুন্দর। অনেক সময় রাস্তার পাশে হরিণ, বাইসন দেখা যায়, তাই ধীরে ধীরে গাড়িটাকে চালাতে হচ্ছিল। ইয়েলোস্টোনের এই অংশটা তুলনামূলকভাবে কম ভিড় থাকে, যেমন অনেক সুন্দর গাছপালা, পাহাড়, বাতাস সব কিছু মিলিয়ে প্রশান্তির অনুভূতি দেয়। এই যে রোডের যে জার্নিটা ছিল অসাধারণ, প্রকৃতি, শান্ত রাস্তা আর এই অসাধারণ স্প্রিং সব কিছু মিলিয়ে মন ছুঁয়ে যাওয়ার মতো। আশা করছি আপনাদেরও এই প্রকৃতির ভিউটা বেশ ভালো লাগছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সাদা চুনা পাথরের স্তরগুলো যেন গরম পানির খনিজে তৈরি হয়েছে হাজার হাজার বছর ধরে। এটাই আমরা এখন কাছ থেকে দেখতে যাব। এত বেশি রোদ ছিল আর কাঠের তৈরি পথ ধরেই হেঁটে যেতে হবে আমাদের। এখানে বেশ কিছু সিঁড়িও ছিল, স্টলার নিয়ে যাওয়াটা একটু কষ্টকর ছিল, তাই একজনের স্টলার, একজনে আরকে নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছিলাম। এই জায়গাটা ইয়েলোস্টোনের সবচেয়ে বেশি অ্যাক্টিভ থার্মাল ফিচারের একটি। এখানে ভূগর্ভস্থের গরম পানি লাইমস্টোন পাথর ভেঙে এনে উপরে জমায় এবং ক্যালসিয়াম কার্বনেটের ফলে সাদা সাদা হয়। অদ্ভুত না? মনে হচ্ছে কেউ বাটির মতো সাজিয়ে রেখেছে, দূর থেকে সাদা সাদা সিঁড়ির মতো মনে হচ্ছে। 1890 থেকে 1910 সালে ইউএস আর্মির কৃতিত্বে তৈরি বর্তমানে ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক এটি। ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলো গরম জল দিয়ে গঠন হওয়া ক্লিন হোয়াইট ক্যালসিয়াম কার্বনেটের ছাইয়ের মতো স্তর। দিন দিন গঠন ও পরিবর্তন হয়, সেখানে দিনে প্রায় 2 টন ক্যালসিয়াম কার্বনেট জমে। এখানে শুধু গরম জল নয়, ইতিহাসও আছে। 1886 সাল থেকে 1918 সাল পর্যন্ত এখানে ইউএস আর্মি ইয়েলোস্টোনকে দেখাশোনা করত। এখন আমি ম্যামথ এর উপরের দিকে যাচ্ছি, এঞ্জেল টেরেস অ্যান্ড হোয়াইট এলিফ্যান্ট ব্যাক আর অরেঞ্জ স্প্রিং মাউথ দেখতে যাওয়ার জন্য। অনেকগুলো সিঁড়ি ছিল, তার মধ্যে প্রচুর গরম, একদম মাথার উপরে এত বেশি রোদ, আমার এত বেশি কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি উপরে কেন যাচ্ছি, আমার পক্ষে যাওয়া সম্ভব না। তারপরেও মনে সান্ত্বনা ছিল উপরে কি আছে সেটা আমি দেখতে যাব।
উপরে আসার পর আমার কাছে যেটা মনে হলো, এদিকে গাড়িও আসে, তবে অন্য একটা রাউট ধরে আসতে হয়। এসে এখানেও দেখি একটা হার্ট স্প্রিং। তবে এত কষ্ট করে উপরে ওঠাটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে। এভাবে না উঠলেও পারতাম, এতগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল। এটার নামে সম্ভবত ছিল অরেঞ্জ মাউথ স্প্রিং, যেটা কমলা রঙের সৌন্দর্য। তবে বুঝাই যাচ্ছিল যে ভেতর থেকে গরম পানি উঠে পাশ দিয়ে পড়তে পড়তে এরকম একটা আস্তরণ তৈরি হয়েছিল। তারপরে এই জায়গাটার নাম ছিল সম্ভবত ওয়াটার ফ্লোয়িং ক্লোজ আপ সামথিং। জায়গাটা একদম সাদা, গরম জলের যে আস্তরণগুলো পড়ে এই জায়গাগুলো। আর আস্তে আস্তে আকাশ অন্ধকার হয়ে আসছে। এখন আমরা পাহাড়ের অনেকটা উঁচুতে। হঠাৎ করে শুরু হয়ে যায় শিলাবৃষ্টি। আমেরিকাতে এসে এই প্রথম আমার শিলাবৃষ্টি দেখা, তা আবার গাড়িতে বসে আছি, মনে হচ্ছে গ্লাসগুলো ভেঙে ভিতরে চলে আসবে, এত বেশি শব্দ হচ্ছিল। আর পাহাড়ের গা ঘেঁষে বৃষ্টি হলে রাস্তার অবস্থা তো বাজে হয়ে যায়। তারপর আমরা একটা জায়গায় গাড়ি থামিয়ে এখানে বেশ কিছুটা সময় দাঁড়িয়েছিলাম আর ভয়ও পাচ্ছিলাম শিলাবৃষ্টি কখন থামবে। প্রায় 15 মিনিটের মতো এখানে শিলাবৃষ্টি হয়, বৃষ্টিও হচ্ছিল অনেক বেশি। 2-3টা গাড়ি এসে এখানে থামার পরে তারপর বৃষ্টি যখন কমে আসে তারপর এখান থেকে আবার রওনা দিই আমরা। পাহাড় থেকে যখন নিচের দিকে নামছিলাম, একদম নিচে অনেক শুকনা ছিল, মনে হচ্ছিল এখানে কোনো বৃষ্টিই হয়নি। যাই হোক, এক খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল পাহাড়ের উপরে। এত শিলাবৃষ্টির মধ্যে আমরা রাস্তায় আটকে ছিলাম। এই যে জায়গায় জায়গায় এখানে বাইসন দেখা যায়। আর এখানের একটা সবথেকে আজব জিনিস হলো, রাস্তায় যদি কেউ কোনো প্রাণী দেখতে পায়, যেমন আমরা এখন বাইসনটা দেখতে পাচ্ছি, আমরা এখানে গাড়িটা থামিয়ে দেখতে থাকবো। আর পিছনে লম্বা লাইন হয়ে যাক গাড়ির, তাতে কোনো সমস্যা নেই। সবাই আপনার মতো এরকম থেমে থেমে দেখতে থাকবে।